এই ট্রেনটির নাম স্নোপিয়ার্স, আর এই ট্রেনের রয়েছে 1001টি বগি। এই ট্রেন কখনো থামে না, কারণ মানুষের ভুলের কারণেই বাইরে এখন -150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানে জাস্ট 7 মিনিটের মধ্যে একটি মানুষ বরফে জমে যাবে। আর মানুষের ভুলের কারণেই এখন এই পৃথিবীতে কোনো মানুষ নেই। যে কয়জন মানুষ অবশিষ্ট ছিল তারা রয়েছে এই ট্রেনে, তবে এই ট্রেন থামা মানে মৃত্যু। 6 বছর যাবত এই ট্রেন এভাবেই চলছে, আর তারা অপেক্ষা করছে পৃথিবীর তাপমাত্রা আবারও কবে আগের মতো হবে। তবে এতেই শেষ না, এই ট্রেনের মধ্যে রয়েছে অত্যন্ত ধনী শ্রেণীর মানুষ থেকে ডাকাত দল। আর এদের ভাগ্যে কি ঘটতে চলেছে জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা স্নোপিয়ার্স নামের একটি ট্রেন দেখতে পাই। এতে রয়েছে 1001টি বগি, আর এটি 6 বছরের মধ্যে একবারও থামেনি। কারণ 6 বছর আগে পৃথিবীতে শুরু হয়েছিল ভয়ঙ্কর ওয়ার্ল্ড ওয়ার 3। পারমাণবিক বোমা ব্যবহারের কারণে পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ গরমে পুড়ে গলে যাচ্ছিল। এই বিপর্যয় থামাতে বিজ্ঞানীরা আকাশে ছড়িয়ে দেয় এক প্রকার কেমিক্যাল। এটির কারণ ছিল তাপমাত্রা কমানো। তবে দুর্ভাগ্যজনকভাবে তাপমাত্রা এতটাই কমে যায় যে সেটি হয়ে দাঁড়ায় -150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এমন ঠান্ডা যাতে মানুষ 7 মিনিটের মধ্যে একদম পাথরের মতো জমে যাবে। আর তাই হয়, দলে দলে সবাই মরতে শুরু করে। কিন্তু এক বিজ্ঞানী আগে থেকেই এমন একটি আইডিয়া করেছিল, তাই সে তৈরি করে রেখেছিল এই ট্রেনটিকে। যারা এই ট্রেনে উঠতে পেরেছে তারা শুধুমাত্র বেঁচে রয়েছে, আর বাকি সবাই মারা গিয়েছে। কিন্তু গল্পে নতুন একটি মোড় আসে। ট্রেনের একদম পেছনের বগিতে থাকা মানুষগুলা হঠাৎ করে গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে মারতে শুরু করে। কিন্তু এরা কারা? অ্যাকচুয়ালি এদের কোনো ক্লাস নেই, কারণ এই ট্রেনটা 3 ভাগে বিভক্ত: ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে রয়েছে সেসব ধনী ব্যক্তি যাদের রয়েছে প্রচুর টাকা, তারা এখানে আরামায়েশে জীবনযাপন করছে। আর থার্ড ক্লাসে রয়েছে একদম শ্রমিকের মতো কিছু দল, তাদেরকেই এই ট্রেনের সকল কাজ করতে হয়। আর সব থেকে নিচে অবহেলিত অবস্থায় রয়েছে টেলিস। ওরা সেই মানুষ যারা ট্রেন ছাড়ার ঠিক আগে জোর করে এই ট্রেনে উঠে পড়েছিল। অ্যাকচুয়ালি এদের কোনো টিকিট বা কোনো অনুমতি ছিল না। তখন তাদেরকে বাধ্য করে ঠেলে দেওয়া হয় পেছনের একটি বগিতে, যেখানে তাদের জীবন একদম রাস্তার কুকুরের থেকেও খারাপ হয়ে যায়। দিনভর ঝুঁকিপূর্ণ কাজ, আর খাবার হিসাবে তাদেরকে দেয়া হতো একদম সস্তা প্রোটিন বার, যেটা তৈরি হতো তেলাপোকা বা অন্যান্য পতঙ্গদেরকে দিয়ে। এই নরক থেকে মুক্তি পেতে তারা আগেও বিদ্রোহ করতে চেয়েছিল, কিন্তু তার আগেই গার্ডরা তাদের লিডার আন্দ্রেকে ধরে নিয়ে যায়, যার ফলে প্ল্যান ভেস্তে যায়। আর এখন তারা জানে না যে তাদের লিডার আন্দ্রে এখনও বেঁচে রয়েছে কিনা। এই দুঃখে তাদের পুরাতন লিডার আত্মহত্যা করে। এখন সবকিছু হারিয়ে টেলিসরা মরিয়া হয়ে উঠেছে। হঠাৎ আন্দ্রে লেটন ফিরে আসে। সবাই এতে অত্যন্ত খুশি হয়। তবে হঠাৎ করেই সে বলে, হাত নামাও আর সারেন্ডার করো। তার সঙ্গীরা তাকে খুবই মানত, তাই তারা তাই করে। তারপর সবার সামনে দাঁড়িয়ে থাকা 3 জনকে সে শাস্তি হিসাবে পাঠিয়ে দেয় ড্রয়ারে। ড্রয়ার হচ্ছে এমন একটি জায়গা যেটা অনেকটা ক্রায়োস্লিপের মতো, সেখানে তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হতো। মানে এটি অনেকটা জেলের মতো, যাতে তারা বাইরে ঝামেলা করতে না পারে। আর এখন আমরা জানবো আন্দ্রে কেন নিজের দলের সবথেকে সেরা 3 জনকে এমন একটি জেলে পাঠিয়ে দিল। অ্যাকচুয়ালি গার্ডেরা যখন কয়েকদিন আগে আন্দ্রেকে ধরে নিয়ে গিয়েছিল, তখন তার সঙ্গে দেখা হয় এই ট্রেনের অথরিটির প্রধান রুথ ওয়ার্ডেলের সঙ্গে। আর সে তাকে এত সুন্দর সুন্দর খাবার দেয়, যেই খাবার সে বিগত 6 বছর যাবৎ চোখেও দেখেনি। সে নিজেকে থামাতে পারে না, আর সেগুলো খেতে থাকে। আর তখন তাকে প্রস্তাব দেয়া হয়। সে বলে ট্রেনে একটি খুন হয়েছে, এগ্রিকালচারাল সেকশনের একজনকে কেউ হত্যা করেছে, আর তার শরীর একদম বিকৃত করে দেয়া হয়েছে। এই খুনিকে খুঁজে বের করতে হবে। এই কাজের জন্যই ট্রেনের রহস্যময় মালিক মিস্টার উইলফোর্ড নির্দেশ দিয়েছে। আর উইলফোর্ড হলো এক কথায় এই ট্রেনের মালিক, যাকে আমরা এতক্ষণ পর্যন্ত দেখিনি। আর সেই নির্দেশ দিয়েছে যাতে আন্দ্রে সেই খুনের তদন্ত করে, কারণ আন্দ্রেই ছিল একমাত্র ডিটেকটিভ। আর ডিটেকটিভের মস্তিষ্ক ছাড়া এই কেস সলভ করা সম্ভব না। কিন্তু আন্দ্রে প্রথমে রাজি হয় না, কারণ তাহলে তার নিজের লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, যার ফলে এখন তার উপর নির্যাতন করা হয়। এরপর সেখানে আসে মেলেনি ক্যাভিল। সে পুরো ট্রেনের প্রকৃত নিয়ন্ত্রণে থাকা মানুষ। উইলফোর্ড নিজেকে ইঞ্জিনে লুকিয়ে রেখেছে, মানে মূল মালিক যে, সে ইঞ্জিন রুমেই সবসময় থাকে, সাধারণ মানুষের সামনে আসে না। আর তার সব আদেশ সে মেলেনির মাধ্যমেই সবাইকে শোনায়। মেলেনি এখন আন্দ্রেকে বোঝায় এই খুনি পুরো ট্রেনের জন্য বিপজ্জনক, কারণ 3 বছর আগেও এমন একটা খুন হয়েছিল। তখন তারা নিকি জেনেটকে দোষী ভেবে ড্রয়ারে পাঠায়, কিন্তু আন্দ্রে বুঝে যায় নিকি নির্দোষ। আসল খুনি তখনও ধরা পড়েনি।
এর ফলে এখন আন্ড্রে রাজি হয়, কিন্তু শর্ত একটাই, টেলিসদের জীবন একটু ভালো করতে হবে, কমপক্ষে তাদেরকে থার্ড ক্লাসে জায়গা দিতে হবে। মেলেনি রাজি হয় না। ঠিক তখনই খবর আসে টেলিসরা গার্ডদের উপর হামলা করেছে আর গার্ডেরা তাদের সবাইকে মেরে ফেলতে যাচ্ছে, যার ফলে আন্ড্রে এখন এই ডিল করতে গিয়ে ঝামেলায় পড়ে যায়। সে খুবই দ্রুত বলে যাতে টেলিসদেরকে না মারা হয়, তার বদলে সে খুনিকে খুঁজে বের করবে। মেলেনি রাজি হয়, কিন্তু মেলেনি এখন শর্ত দেয় ভবিষ্যতে যেন সে কোনো বিদ্রোহ না করে। তাই টেলিসদের মধ্যে সবথেকে শক্তিশালী 3 জনকে পাঠাতে হবে ড্রয়ারে, আর একটা ছোট্ট বাচ্চার হাত ভেঙে দিতে হবে যাতে সবাই ভয় পায়। সবাইকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। তাই সে তার সঙ্গীদের সারেন্ডার করতে বলে, কিন্তু গোপনে জানিয়ে দেয় এই লড়াই শেষ হয়নি, সুযোগ পেলে সে তাদেরকে উদ্ধার করবে আর আবারও তাদের আন্দোলন শুরু করবে। 3 জনকে ড্রয়ারে পাঠানো হয়। তারপর গার্ডরা একটা বাচ্চা মেয়ের হাত ট্রেনের বাইরে বের করে জমিয়ে ফেলার জন্য রেডি হয়। ঠিক তখনই সেই বাচ্চার মা চলে আসে আর বলে, আমার মেয়ের বদলে আমার হাত ভেঙে দাও। গার্ডরা তখন বাচ্চার হাত ছেড়ে মায়ের হাত ট্রেনের বাইরে জমিয়ে ফেলে, তারপর একটি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে সেই হাত গুঁড়ো গুঁড়ো করে দেয়। তবে এই রাতেই আমরা হাড়হিম করা এক ভয়ঙ্কর সত্য জানতে পারি। রাত নামার পর মেলেনা ক্যাভিল যখন ইঞ্জিন রুমে ঢোকে, সেখানে ঢুকে সে তার ড্রেস চেঞ্জ করে আর সরাসরি গিয়ে বসে ড্রাইভার সিটে, যেখানে বসার কথা ছিল এই ট্রেনের মূল মালিক মিস্টার উইলফোর্ডের। কিন্তু সেখানে বসে আছে মেলেনির প্রেমিক। মেলেনিকে দেখেই সে উঠে দাঁড়ায় আর তাকে সেই সিটে বসিয়ে দেয়, কারণ আসল সত্যটা হলো মেলেনি অনেক আগেই একটা বিশেষ কারণে এখানকার মূল মালিক উইলফোর্ডকে ট্রেনে ওঠার আগেই খুন করেছিল। আর গত 6 বছর ধরে উইলফোর্ডের নাম ব্যবহার করে সে এই ট্রেন চালাচ্ছে। অন্যদিকে খুনের তদন্তের জন্য আন্দ্রেকে অফিসার বে স্টিল নিয়ে যায় 3 জন সন্দেহভাজনের কাছে, যাদের উপর এর খুনের সন্দেহ রয়েছে। তাদের মধ্যে একজনকে দেখে আন্দ্রে স্তব্ধ হয়ে যায়। সে হলো যারা। আন্দ্রে মানে তার নিজেরই ওয়াইফ। 5 বছর আগে তার দক্ষতার কারণে তাকে থার্ড ক্লাসে ওঠার অনুমতি দেয়া হয়েছিল, আর সেই সময় সে আন্দ্রে আর বাকিদের ছেড়ে থার্ড ক্লাসে চলে গিয়েছিল। তবে সে একটি কাজ গোপনে করেছে যা আন্দ্রে জানে না। সেই আন্দ্রের নাম এখানকার সবাইকে বলেছে যাতে তাকে এই ডিটেকটিভ হিসাবে নেওয়া হয়, কিন্তু না জানার কারণে আন্দ্রে তাকে দেখে ক্ষেপে ওঠে। তার স্বার্থপরতার জন্য তাকে অপমান করে। যারাও চুপ থাকে না, সে চিৎকার করে ওঠে। তাদের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। তারপর আন্দ্রে বেসকে নিয়ে চলে যায় সেই লোকটার কাছে যে প্রথম শয়ের মৃতদেহ দেখেছিল, কিন্তু সেখানে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তখন সে বুঝতে পারে 3 বছর আগের খুন আর এখনকার খুন একই ব্যক্তি করেছে। তাই সে খোঁজ নেয় নিকি জেনেটের, যাকে সন্দেহ করে আটক করা হয়েছিল। সে আগে কাজ করত নাইট লাইফ বগিতে, যেখানে মানুষ ক্লান্তি ভুলতে গান শুনতে আর মজা করতে আসতো। সেখানে গিয়ে আন্দ্রের কথা হয় ম্যানেজার মিস অ্যাড্রির সাথে। অ্যাড্রি জানায় সে আগেই জানতো নিকি নির্দোষ, কিন্তু তখন উইলফোর্ডের তাড়াহুড়ায় কেসটা দ্রুত বন্ধ করতে নিকিকে ফাঁসিয়ে দেয়া হয়েছিল। এই কথা শুনে আন্দ্রে বুঝে যায় উইলফোর্ডের চোখে থার্ড ক্লাসের মানুষের কোনো মূল্য নেই। তাই সে অ্যাড্রিকে কথা দেয় যে আসল খুনি তাকে সে খুঁজে বের করবেই। অ্যাড্রিয়াতে খুশি হয় আর ইচ্ছা করেই আন্দ্রেকে ড্রিঙ্ক করিয়ে একটি খালি রুমে যারার সাথে কিছুটা টাইম দেয়। এরপর যত ঝগড়াই হোক না কেন, তারা 2 জন একসঙ্গে ইন্টিমেট হয়। এরপর যারা লেটনকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। শয়ের খুনকে এত গুরুত্ব দেয়া হচ্ছে তার বিশেষ কারণ সে ছিল উইলফোর্ডের ইনফরমার, আর মৃত্যুর আগে তার কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল। এটা জানার পর আন্দ্রের সাথে সাথে বেসকে নিয়ে যায় পোস্টমর্টেম করা ডক্টরের কাছে। সেখানে জানা যায় শকে মারার আগে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়েছিল আর সেই নির্যাতনে ব্যবহার করা হয়েছিল কষায়ের চাকু। এটা শুনেই তার সন্দেহ পড়ে ট্রেনের মাংস সরবরাহকারী কষায়ের উপর, কারণ পুরো ট্রেনে বুচার নাইফ ছিল শুধু তাদের কাছে। হয়তো মাংসের সাপ্লাই বাড়ানোর জন্য সেই শকে মেরে ফেলেছিল। বেস এটি বিশ্বাস করতে পারে না। তার মতে মানুষ তো আর মানুষের মাংস খাবে না। কিন্তু এটি শুনে আন্দ্রে বলে শুরুর দিনগুলোতে যখন টিলিসদেরকে কোনো খাবার দেয়া হতো না, তখন তারা বাঁচার জন্য নিজেদের মধ্যেই দুর্বল মানুষদেরকে মেরে তাদেরকে খেত, আর সেই লোকদের মধ্যে সে নিজেও ছিল। এই কথা শুনে বেস একদম স্তম্ভিত হয়ে যায়। তারপর সে চুপচাপ তাকে নিয়ে যায় কষায়ের বগির দিকে। কিন্তু ঠিক তখনই ট্রেন যাচ্ছিল একটা পাহাড়ি এলাকা দিয়ে। হঠাৎ উপরে জমে থাকা বিশাল বরফের চাই ভেঙে পড়ে সোজা সেই কষায়ের বগির উপর, যার ফলে জানালা ভেঙে যায় আর মুহূর্তের মধ্যেই কষাই আর সকল পশু বরফ হয়ে জমে মারা যায়। এই দৃশ্য দেখে আন্দ্রেয়ার বেস একদম স্তম্ভিত হয়ে যায়। তবে আন্দ্রে থামে না। সে আশপাশে খুঁজতে থাকে এবং ভেন্টিলেশন ডাক্টের ভেতর থেকে পেয়ে যায় শয়ের শরীরের কিছু অংশ।
এবার আর কোনো সন্দেহ থাকে না, সবাই নিশ্চিত হয়ে যায় যে শকে এই কসাই খুন করেছিল। কিন্তু ফাইনাল ডিসিশন দেওয়ার আগে মেলানি ক্যাভিল, যে বর্তমানে এই ট্রেনের মালিক, সে একটি স্যুট পরে সরাসরি ঢুকে পড়ে সেই কসাইয়ের বগিতে। আর সেই ভয়ঙ্কর ধ্বংসস্তূপ দেখে সে বুঝতে পারে এই জায়গাটা আবার আগের মতো করতে হলে ট্রেনের স্পিড কিছুটা কমাতে হবে। কিন্তু সে প্রথমে রাজি হয় না, কারণ ট্রেনের স্পিড কমানো মানেই এর পাওয়ার সোর্স ঠিকমতো কাজ করবে না, তখন পুরো ট্রেনকে চলতে হবে ব্যাকআপ পাওয়ারে। আর সেই সময় একটুও যদি ভুল হয় তাহলে পুরো ট্রেন চিরদিনের জন্য থেমে যাবে আর সঙ্গে সঙ্গে সবাই মারা যাবে। তারপরও এই অংশটা ঠিক করা ছিল খুবই জরুরি, তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে 12% গতি কমানোর অনুমতি দেয়। স্পিড কমাতেই ব্যাকআপ পাওয়ার চালু হয়, আর সাথে সাথে সেকেন্ড আর থার্ড ক্লাসের অনেক সুবিধা কমিয়ে দেয়া হয়। কিন্তু ফার্স্ট ক্লাসে যেহেতু ধনী ব্যক্তি থাকতো, তাই সেখানে কোনো চেঞ্জ করা হয় না। এদিকে কসাই মারা যাওয়ার কারণে ট্রেনে লোকবল কমে গিয়েছিল, তাই টেলিসদের বগিতে পাঠানো হয় একজন অফিসার, রুথ ওয়ার্ডেলকে। তার কাজ সেখান থেকে কিছু বাচ্চাকে নিয়ে যাওয়া, কারণ নিয়মটা ছিল এমন, থার্ড ক্লাসে কেউ মারা গেলে রুথ সেখান থেকে একটা বাচ্চাকে নিয়ে যেত। তারপর তাদের ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের বাচ্চাদের সঙ্গে পড়াশোনা করিয়ে শেষে বানানো হতো সস্তা শ্রমিক। এবার সেই সুযোগটা আসে একটা ছোট্ট ছেলের, যার নাম ছিল উইলিয়াম। তার মা ট্রেনে ওঠার কিছুদিন পরেই মারা গিয়েছিল। তারপর থেকে জোসিয়া আর আন্দ্রে মিলে তাকে যত্ন করে বড় করেছিল। এখন উইলিয়াম যখন সামনে যাচ্ছে, জোসিয়া অত্যন্ত আনন্দ পায়, কিন্তু এই ছোট ছেলেটাও সুখের বদলে তাদের সঙ্গে বিদ্রোহ করতে চায়। তাই যাওয়ার আগে সে জোসিয়াকে কথা দেয়, আমি আবার তোমার সাথে দেখা করব আর সেদিন আমরা বিদ্রোহে সফল হব। তারপর উইলিয়াম রুথের সাথে চলে যায় সামনের বগিগুলার দিকে। অন্যদিকে বেস্টিল এখন ভাবছে শকে কসাই মেরেছে, কিন্তু আন্দ্রে তাকে থামায় এবং বলে না, খুনটা অন্য কেউ করেছে। কসাই শুধু মৃতদেহ থেকে কিছু মাংস কেটে রেখেছিল যাতে সেই মাংস বেচে কিছু টাকা কামাতে পারে। এটা শুনে বেশ একদম স্তম্ভিত হয়ে যায়। এরপর রাত হয়ে যাওয়ায় আন্দ্রেকে আবার জেলে ঢুকিয়ে দেয়া হয়। বেশ চলে যাওয়ার পর আন্দ্রে একা বসে থাকে। তারপর নিজের আন্ডারওয়্যার ছিঁড়ে একটা লম্বা কাপড় বানায়, আর সেই কাপড়ে সে আঁকতে শুরু করে পুরো ট্রেনের ম্যাপ। সামনের বগিগুলোর যত তথ্য সে জেনেছে সব সে লিখে ফেলে, কারণ সে এই তথ্য তার সঙ্গী টেলিসদেরকে পাঠাতে চায়, যাতে বিদ্রোহ শুরু হলে ওরা সামনে গিয়ে নিজেদের জীবন বাঁচাতে পারে আর আক্রমণও করতে পারে। সবকিছু আঁকার পর আন্দ্রে একটা পিন দিয়ে জেলের দরজা খোলে, চুপচাপ গিয়ে দাঁড়ায় টেলিসদের দরজার কাছে আর কাপড়টা সেখানে ফেলে দেয়। কিছুক্ষণ পর কিছু টেলিস গার্ডের সাথে ওই জায়গা দিয়ে যাচ্ছিল। আন্দ্রে তাদের ইশারা করে কাপড়টা তুলতে বলে, কিন্তু তার আগেই গার্ডেরা সব বুঝে ফেলে আর ধরে ফেলে, যার ফলে এখন তাকে নির্মম টর্চার করা হয়। এরপর মেলানি ক্যাভিল আসে, সে রেগে গিয়ে তাকে ধমকায়। তখন আন্দ্রে তাকে বলে তার কাছে একটি বিশেষ ইনফরমেশন রয়েছে। এই মার্ডার কেস শুধু এমনটাই না যে শ ছিল উইলফোর্ডের ইনফরমার, আসল কারণ হলো শ মরার আগে উইলফোর্ডের কোন কোন গোপন বিষয় সেই খুনিকে জানিয়ে দিয়েছিল। এটা জানার জন্যই চাপ আসছে। এই কথা শুনে মেলানি এখন স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তাকেও জানতে হবে এই তথ্য, তাই সে আন্দ্রেকে না মেরে মুক্ত করে দেয় আর বলে ইনভেস্টিগেশন চালিয়ে যাও। এদিকে ফার্স্ট ক্লাসের এক লয়ারের পরিবার বারবার মেলানির কাছে এই কেসের তথ্য জানতে চাচ্ছিল, কিন্তু মেলানি সবসময় তাদের কোনো রকম ভুজুং ভাজুং দিয়ে শান্ত করিয়ে দিচ্ছিল। ঠিক তখনই হসপিটালে রাখা শয়ের হাতের কাছে একজন অজানা লোক আসে। সে হাত কেটে একটা ছোট্ট চিপ বের করে নেয়। কেউ বুঝে ওঠার আগেই সে চলে যায় নাইট এরিয়ায়, আর সেই চিপটা দিয়ে দেয় টেরেন্স নামের একজনকে। এই চিপটা কোনো সাধারণ জিনিস না, এটা একটা মাস্টার কি, যা দিয়ে ট্রেনের যে কোনো বগির দরজা খোলা যায়। এমন চিপ থাকে শুধু তাদের কাছেই যাদের পুরো ট্রেনের অ্যাক্সেস আছে। অন্যদিকে আন্দ্রে মেলিনের সাথে কথা বলে বোঝার চেষ্টা করে শ আসলে কী তথ্য বের করেছিল। মেলেনি তখন বলে ট্রেনের ভেতরে তৈরি হচ্ছে একটা বিশেষ ড্রাগ, যার নাম ক্রোনাল। শ প্রায় পৌঁছে গিয়েছিল এর সোর্স পর্যন্ত। এই কথা শুনে আন্দ্রে বলে এই ড্রাগটা সাপ্লাই করে জন নামের এক অফিসার। সে এটা জানে কারণ টেলিসদের একজন এই ড্রাগ কিন্তু তার মায়ের জন্য। এই তথ্য পাওয়ার সাথে সাথেই রুথ যায় জনের কাছে, তাকে জিজ্ঞেস করে, কিন্তু জন বলে সে এই ড্রাগ কোথাও পড়ে থাকতে পেয়েছিল আর পরে বিক্রি করা শুরু করে। রুথ আপাতত কোনো উপায় না পেয়ে চলে যায়, কিন্তু তার যাওয়ার সাথে সাথেই জন দৌড়ে যায় টেরেন্সের কাছে, সব বলে দেয়। কারণ আসলেই এই ক্রোনাল ড্রাগ টেরেন্স সাপ্লাই করে, শুধু থার্ড আর সেকেন্ড ক্লাস না, বরঞ্চ ফার্স্ট ক্লাসেও।
এদিকে আন্দ্রে আর রুথ তদন্তে ব্যস্ত, তাই বেশ কিছুটা সময় পেয়ে চলে যায় তার প্রেমিকা জিঞ্জুর কাছে। জিঞ্জু সেকেন্ড ক্লাসের একজন প্যাসেঞ্জার আর মেলেনির বিশ্বস্ত সহকারী। এখানে তারা কিছুটা অন্তরঙ্গ সময় কাটায় আর বেশ জানতে পারে এক চমকপ্রদ তথ্য। নিক্কি যে এতদিন সন্দেহের বশে আটকে ছিল সে মূলত সম্পূর্ণ নির্দোষ। আর এই সত্য প্রকাশ পাওয়ার পর তাকে অবশেষে কায়রো স্লিপ থেকে বের করে আনা হয়েছে। আর এখানে এক চমকপ্রদ তথ্য জানা যায়, কায়রো স্লিপের মেশিনে কিছুটা ঝামেলা রয়েছে, যার ফলে যাদেরকে সেখানে রাখা হয়েছে তাদের গা হাত পা সামান্য পচতে শুরু করেছে। নিকোরও তাই হয়, তবে ট্রিটমেন্টের মাধ্যমে তার কন্ডিশন ভালো করা হয়, কিন্তু এখনও সে কথা বলতে পারছিল না। এই সত্য জানার পর বেশ প্রচণ্ড রেগে যায়, কারণ অ্যান্ড্রের সঙ্গে থাকার পর সে বুঝে গিয়েছে টেইলল্যান্ডারদের ওপর কতটা নিষ্ঠুর অত্যাচার করা হয়। আর এখন স্পষ্ট নিক্কির এই অবস্থার জন্য দায়ী মেলেনি আর উইলফোর্ড। নিক্কির জ্ঞান ফেরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বেশ ছুটে যায় অ্যান্ড্রের কাছে। সবকিছু জানিয়ে দুজন মিলে ঠিক করে নিক্কির কাছ থেকে সত্যটা জানতে হবে। কিন্তু তারা কিছু জিজ্ঞেস করার আগেই মেলেনি এসে তাদের থামিয়ে দেয় আর নিক্কির সঙ্গে কথা বলার অনুমতি দেয় না। ঠিক তখনই তাদের কথা শুনে কায়রোস চেম্বারের দায়িত্বে থাকা ডক্টর একটা ভয়ঙ্কর সত্য বলে। ক্রোনাল ড্রাগ আসলে সে নিজেই তৈরি করেছিল। কায়রোস চেম্বারে একটা ডিফেক্ট ছিল, যার ফলে মানুষ ঘুমিয়ে থাকার পরও তাদের চুল আর নখ বড় হচ্ছিল। আর সেই শরীরের বর্জ্য থেকেই তৈরি হতো ক্রোনেলের মূল উপাদান। আর ডক্টর জানতোই না এই উপাদান দিয়ে নাকি মানুষ আবার ড্রাগও বানিয়েছে। সে শুধু এতটুকুই জানতো যে এই উপাদান বিক্রি করত টেরেন্স নামের একজনকে। ভাগ্য ভালো এই কথাগুলো মেলেনি শোনেনি, তাই আপাতত মেলেনি ডক্টরকে এই কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। রাত নামতেই বেস আর আন্ড্রে আবার ফিরে আসে নাইট এরিয়ায়, কারণ তারা জানে টেরেন্সকে এখানেই পাওয়া যাবে। আর যেহেতু শন ক্রোনাল বিক্রেতার মুখোশ খুলতে চেয়েছিল, তাই নিশ্চিত সে টেরেন্সের কাছেও গিয়েছিল। তাড়াহুড়া করে ব্যবস্থা করে। অবশেষে আন্ড্রে পৌঁছে যায় টেরেন্সের কাছে, আর সেখানে সে পায় এক গুরুত্বপূর্ণ তথ্য। শনের মৃত্যুর দিন সে এসেছিল এক বাস্কাট চুলের লোকের সঙ্গে, দেখতে এক্কেবারে ফার্স্ট ক্লাসের মানুষের মতো। এই তথ্য শুনে আন্ড্রে বুঝে যায় এই লোকটা অবশ্যই শনের খুনি। তাই সে কিছুক্ষণ ভেবে নিজের স্বর্ণের আংটি টেরেন্সকে দিয়ে বলে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস নিতে চাই, কিন্তু সেই জিনিসটা কি তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে সেই রাতেই নাইট এরিয়ায় শুরু হতে যাচ্ছে থার্ড ক্লাসের একটা ফাইট, যেখানে যে জয়ী হবে সে সরাসরি প্রমোশন পেয়ে সেকেন্ড ক্লাসে যাবে। এই ফাইট দেখতে এসেছে ফার্স্ট ক্লাসের লোকজন শুধু বিনোদনের জন্য। ফাইট শুরুর আগে মেলেনি উইলফোর্ডের কণ্ঠে একটি পুরাতন রেকর্ডিং বাজায়, যেখানে সে বলছে সব সুবিধা উপভোগ করুন। এই কণ্ঠ শুনেই সবাই উল্লাসে ফেটে পড়ে, আর তারপর শুরু হয় নির্মম লড়াই। দুই ফাইটার একে অপরকে নির্দয়ভাবে মারতে থাকে। ঠিক তখনই হসপিটাল থেকে পালিয়ে নিক্কি হঠাৎ এসে পড়ে সেই এরিয়ায়। সে কিছু বলতে চায়, কিন্তু দুর্বলতার কারণে বলতে পারে না। বেস তাকে ধরে কষ্ট করে সেখান থেকে বাইরে নিয়ে যায়। এই দৃশ্য দেখে উপরে বসে থাকা লয়াল ফ্যামিলির মেয়ে অ্যালেজ আত্মবিশ্বাসের সঙ্গে বলে ওঠে, নিক্কি নির্দোষ। যে মেয়েকে সবাই এতদিন ভাবছিল খুনি, এই কথা বলার সময় সে তাকিয়ে থাকে তার পাশে থাকা বডিগার্ডের দিকে। ফাইট শেষ হতেই সেই বডিগার্ড সরাসরি যায় নিকির হসপিটালের রুমে। বাইরে দাঁড়ানো ডক্টরকে নির্মমভাবে খুন করে, তারপর ভেতরে ঢুকে নিক্কির সামনে বসে, কারণ শনের খুন এবং তার আগের খুন দুটোই এই বডিগার্ড করেছিল। আসল সত্যটা আরও ডেঞ্জারাস। এলজে আসলে ক্রোনেলের নেশায় আসক্ত, আর এই গোপন কথা কেউ জানুক সে চায় না। কিন্তু নিক্কি এবং শন এই সত্যটা জেনে গিয়েছিল, তাই প্রথমে শনকে খুন করা হয়, আর এখন বডিগার্ড নির্মমভাবে নিকিকেও মেরে ফেলে। ওদিকে আন্ড্রে মেলেনির অনুমতি নিয়ে যায় জোশির সঙ্গে দেখা করতে। একটা ছোট্ট জানালার মাধ্যমে দুজন কথা বলে। কথার শুরুতে আন্ড্রে বলে উইলিয়াম খুব ভালোভাবে লেখাপড়া করছে। এরপর হঠাৎ সে জোসিয়াকে কিস করে। এই দৃশ্য দেখে গার্ডরা সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে যায়। আর তখনই জোসিয়া বুঝতে পারে কিস করার সময় আন্ড্রে তার মুখে ছোট্ট ক্যাপসুলের মতো কিছু একটা দিয়েছে। এটা আসলে একটা মাস্টার কি, যা দিয়ে সকল গেট খোলা যায়। আর এই চিপসেট আন্ড্রে টেরেন্সের কাছ থেকে নিয়েছিল নিজের সোনার আংটির বদলে, কারণ এই চিপ তাদের সবথেকে বড় হাতিয়ার। এর মাধ্যমেই তারা এক বগি থেকে আরেক বগিতে সহজেই যেতে পারবে। পরদিন সকালে মেলেনি জানতে পারে নিকিকে আগের রাতে নির্মমভাবে খুন করা হয়েছে। এই খবর শুনে আন্ড্রে এবং আড্রিও ভেঙে পড়ে। তখন আন্ড্রে মেলেনিকে বলে নিক্কির খুনি সেই একই ব্যক্তি যে শনকে খুন করেছে, আর সে ফার্স্ট ক্লাসের মানুষ। এই কথা শুনে মেলেনির এখন মাথা ঘুরে যায়, কারণ গত রাতের পর ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের কম্পার্টমেন্ট সিল করা হয়েছে। মানে যদি খুনি ফার্স্ট ক্লাসের হয়
তাহলে সে এখনও থার্ড ক্লাসেই লুকিয়ে আছে। তাই খুনিকে বের করতে মেলানি স্পেশাল সিকিউরিটির হেড হ্যাংকে ডাকে আর থার্ড কম্পার্টমেন্ট পুরোপুরি তল্লাশ করতে বলে। এরপর আন্ড্রেকে নিয়ে সে চলে যায় ফার্স্ট ক্লাসে। আর ফার্স্ট ক্লাসের অবস্থা এতটাই সুন্দর ছিল যে আন্ড্রে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়, কারণ একজন টেইনল্যান্ডারের জন্য এই জায়গা অনেকটা বেহেস্তের মতো। তবে ফার্স্ট ক্লাসের মানুষজন পছন্দ করে না যে তাদের কেবিনগুলো তল্লাশি করা হবে, কিন্তু মেলানি স্পষ্টভাবে বলে দেয় তাকে যে করেই হোক খুনিকে ধরতে হবে, তাই যা দরকার তাই করতে হবে। আর মেলানি আন্ড্রেকে সবাইকে প্রশ্ন করার অনুমতি দেয়, আর সে এখন একে একে প্রশ্ন করতে থাকে। অবশেষে সে পৌঁছে যায় এলজের সামনে, আর তখনই সে জানতে পারে গত রাতে এলজের বডিগার্ড ফার্স্ট ক্লাসে ফেরেইনি। এর ফলে সে স্পষ্টভাবে বুঝে যায় সেই বডিগার্ডই আসলে খুনি, কারণ গত রাতে এই কম্পার্টমেন্টগুলো লক করে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই তার বডিগার্ড কোনো কারণে বাইরে গিয়েছিল। তাই সে সরাসরি এলজের মা লায়লার কাছে যায়, বডিগার্ডের রুম সার্চ করার অনুমতি চায়, কিন্তু লায়লা একবারে সোজা না করে দেয়। সে বলে, প্রথমে উইলফোর্ডের পারমিশন আনো, আমি এমনি কাউকে আমার ঘর তল্লাশি করতে দেব না। এই কথা শুনে মেলানি চুপ করে থাকে না, সে নিজের ফোন বের করে আর বানকে কল দেয়, আর এমনভাবে কথা বলে যেন সে সরাসরি উইলফোর্ডের সঙ্গেই কথা বলছে। এই পুরো দৃশ্য দেখে লায়লা খুবই ঘাবড়ে যায়, কারণ বানু ঠিক উইলফোর্ডের মতোই কথা বলতে পারে। তার বাড়ি সার্চ করার অনুমতি দিয়ে দেয়, আর এই ট্রেনে উইলফোর্ডের আদেশই শেষ কথা। এখন আর কোনো বাধা নেই। আন্ড্রে ঢুকে পড়ে বডিগার্ডের রুমে। খুঁজতে খুঁজতে সে পেয়ে যায় সেই অস্ত্রটা যেটা দিয়ে শনকে মারা হয়েছিল। এই প্রমাণ হাতে আসতেই মেলানি লায়লা আর তার স্বামীকে অন্য রুমে নিয়ে যায়, আর আন্ড্রে এলজেকে একা পেয়ে জেরা করতে শুরু করে। কথা বলতে বলতেই আন্ড্রে বুঝে যায় এলজে একজন সাইকো, আর তার বডিগার্ড তাকে অন্ধের মতো ভালোবাসে। এই ভালোবাসার কারণেই এলজের নির্দেশ অনুযায়ী সে শন আর আগের মানুষকে খুন করেছে। এদিকে থার্ড ক্লাসে হ্যাং আর তার টিম অবশেষে খুঁজে পায় সেই খুনি বডিগার্ডকে। তার হাতে বন্দুক ছিল। বাঁচার শেষ চেষ্টা হিসাবে সে জিনজুকে গান পয়েন্টে নিয়ে নেয়। ধীরে ধীরে তাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জিনজু সাহস করে নিজেকে ছাড়িয়ে নেয়, দৌড়ে ফিরে আসে নিজের এলাকায়। এরপর হ্যাং আর তার গার্ডরা চারদিক থেকে ঘিরে ধরে আর নির্মমভাবে পিটিয়ে তাকে মেরে ফেলে। আর এরপরে বডিগার্ডের মৃত্যুর খবর মেলানি নিজেই জানায় লায়লা, এলজে আর তার বাবাকে। এই খবর শুনে এলজে কান্নার অভিনয় শুরু করে, কিন্তু আন্ড্রে আর মেলানি দুজন স্পষ্টভাবে দেখে ফেলে ও পাশ ঘুরিয়ে হাসছে। এই মুহূর্তেই মেলানির কাছে সব স্পষ্ট হয়ে যায়। এই পুরো খেলা মূলত এলজেই খেলেছে, আর তাকে মুক্ত রাখা ভয়ঙ্কর ঝুঁকি। তখন আন্ড্রে ইচ্ছা করেই বডিগার্ড নিয়ে কিছু অদ্ভুত কথা বলে, আর ঠিক সেটাতেই এলজে প্রচণ্ড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হঠাৎ আন্ড্রের উপর ঝাঁপিয়ে পড়ে মারার জন্য, কিন্তু মেলানি আর তার গার্ডরা মিলেমিশে তাকে আটকায় আর সরাসরি জেলে পাঠিয়ে দেয়, কারণ এলজের মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছিল সব কিছুর পেছনে ছিল সে। এরপর মেলানি আন্ড্রেকে নিয়ে যায় একসাথে ড্রিঙ্ক করতে। কথার ফাঁকে সে একটা প্রশ্ন করে, তোমার মতে মিস্টার উইলফোর্ডের সবথেকে বড় রহস্য কী? এই প্রশ্ন শোনার আগেই আন্ড্রে বুঝে গিয়েছিল এই ট্রেনে আসল উইলফোর্ড বলতে কেউ নেই। মেলানি নিজেই তার নাম ব্যবহার করে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে, তাই প্রশ্নটা শুনে আন্ড্রে চুপ হয়ে যায়, কিন্তু তার এই নীরবতাই সব বলে দেয় যে সে সব বুঝে গিয়েছে। মেলানি এটি ধরে ফেলে, আর ঠিক তখনই হঠাৎ করে আন্ড্রে অজ্ঞান হয়ে পড়ে, কারণ মেলানি আগে থেকেই তার রিয়াকশন বুঝে তার ড্রিঙ্কে মিশিয়ে দিয়েছিল ঘুমের ওষুধ। এরপর অজ্ঞান আন্ড্রেকে সে ফেলে দেয় কায়রো স্লিপে, যাতে সে আর কখনো বিদ্রোহ করতে না পারে। আর বাকিদের বলা হয় কেস শেষ হয়ে যাওয়ায় আন্ড্রেকে টেইনল্যান্ডারদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওদিকে জোশিয়ার হাতে এখন সেই চিপ আছে যেটা আন্ড্রে দিয়েছিল, কিন্তু পরের প্ল্যান কি সে কিছুই জানে না। তাই চিপ ব্যবহার করে লুকিয়ে ঢুকে পড়ে থার্ড ক্লাসে, আর সেখানে এক সঙ্গীর সঙ্গে কথা বলে আন্ড্রের পরবর্তী পরিকল্পনা জানতে চায়। এদিকে জেলে এলজের সঙ্গে দেখা করতে আসে তার মা বাবা। লায়লা তাকে জানায় পরের দিন কোর্টে তার শাস্তির রায় ঘোষণা করা হবে, কিন্তু জাজ সিদ্ধান্ত নেবে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মতামতের ভিত্তিতে। মানে এলজে প্রায় সেফ, কারণ প্রথম এবং দ্বিতীয় ক্লাসের কেউই তার বিরুদ্ধে কোনো কথা বলবে না। ঠিক তখনই মেলানি এসে জানায় এই ট্রায়ালে থার্ড ক্লাসের মানুষও থাকবে, তাদের মতামত গণ্য করা হবে। এটা শুনে এলজের পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ থার্ড ক্লাসের মানুষেরা কখনোই ফার্স্ট ক্লাসের মানুষদের পক্ষে কোনো কথা বলে না। তবে এই তথ্য পাওয়ায় অন্যদিকে থার্ড ক্লাসের মানুষেরা খুবই খুশি হয়, কারণ 6 বছর পর প্রথমবারের মতো তাদের মতামতের গুরুত্ব দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এলজের বাবা মা গোপনে ডাকে কিছু প্রভাবশালী মানুষকে, যাদের মধ্যে স্পেশাল অফিসারদের হেড হ্যাংও ছিল। তারা চেষ্টা করে হ্যাংকে মেলানির বিরুদ্ধে উস্কে দিতে। তাদের প্ল্যান
মেলেনিকে সরিয়ে দিয়ে উইলফোর্ডের মেসেঞ্জার হিসাবে অন্য কাউকে বসাবে, কিন্তু হ্যাঙ্ক কোনো উত্তর দেয় না। পরের দিন ট্রেনের কোর্টরুমে শুরু হয় এলজের বিচার। অল্প সময়েই প্রমাণ হয়ে যায় তার নির্দেশেই বডিগার্ড নির্দোষ মানুষদেরকে খুন করেছিল। কিন্তু যখন এলজেকে কথা বলার সুযোগ দেয়া হয়, প্রথমে সে সব দোষ বডিগার্ডদের উপর চাপাতে চায়, এমন ভাব করে সে এ ব্যাপারে কিছুই জানত না। কাজ না হওয়ায় হঠাৎ সে বলে ওঠে, এই ট্রেনে প্রায় 400টা সিক্রেট রয়েছে। এই একটা কথাতে মেলেনি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এই ট্রেনে আসলেই 400টা কাইরোস্লিপ চেম্বার ছিল, যেখানে মানুষকে ঘুম পাড়িয়ে তাদের উপর গোপন এক্সপেরিমেন্ট চালানো হতো। আর শন এই সত্যটা কোনোভাবে জেনে গিয়েছিল। তাই মেলেনি বুঝে যায় টর্চারের সময় শন নিশ্চয়ই সবকিছু বডিগার্ডকে বলে দিয়েছিল, আর বডিগার্ড এলজেকে সব জানিয়ে দিয়েছিল। আর এখন যদি এলজেকে শাস্তি দেয়া হয়, তাহলে সে সকল কথা প্রকাশ করে দেবে। তাই রায় ঘোষণার আগেই মেলেনি উইলফোর্ড সেজে সবার উদ্দেশ্যে একটি কথা বলে। সে জানায় এলজেন নাবালিকা, তাই তার সকল শাস্তি মাফ। আর এই কথাতে থার্ড ক্লাসের মানুষরা প্রচণ্ড রেগে যায়। তাদের মনে হয় তাদের মতামতের কোনো গুরুত্বই নেই। তবে গার্ডেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, জোর করে সবাইকে ঠেলে ফেরত পাঠিয়ে দেয় নিজেদের ডিব্বায়। কিছুক্ষণ পর মেলেনি একা একা যায় এলজের কাছে। সে এলজেকে বলে ট্রেনের গোপন সত্য কাউকে জানানো যাবে না। এলজে তখন হালকা হাসতে থাকে আর সম্মতি জানায়। এদিকে জোশিয়া খোঁজ নিতে নিতে অবশেষে জেনে যায় অ্যান্ড্রেকে ফেলে রাখা হয়েছে কাইরোস্লিপে। এক মুহূর্তও দেরি না করে সে ছুটে যায় টেরেন্সের কাছে। ওকে বের করতেই হবে। টেরেন্সও রাজি হয়। তারপর অন্ধকার নিষিদ্ধ সেই এরিয়ায় ঢুকে তারা কোনো মতে টেনে বের করে আনে আন্দ্রেকে। ঠিক তখনই বেসও এসে পৌঁছায় একজন সঙ্গী নিয়ে। আন্দ্রের অবস্থা দেখে সে এক সেকেন্ডও নষ্ট না করে নিজের সঙ্গীকেই অজ্ঞান করে দেয়। তারপর জোশিয়াকে বলে তাড়াতাড়ি ওকে নিরাপদ জায়গায় নিয়ে যাও। অ্যাকচুয়ালি বেস তাদের দলের না হলেও সে সব কিছু দেখার পর তার মনে হচ্ছিল টেইল্যান্ডারের পক্ষে তাদের দাঁড়ানো উচিত। জোশিয়া দেরি করে না, আন্দ্রেকে নিয়ে যায় জারার বাড়িতে। যারা আন্দ্রের অবস্থা দেখে ভয় পেয়ে যায়, তারপরেও তাকে বাঁচানোর চেষ্টা করে। তারপর সবাই আসার আগেই জোশিয়াকে ফেরত পাঠিয়ে দেয় নিজের কম্পার্টমেন্টে। ওদিকে মেলেনি এসেছে আন্দ্রের কাছে। কথার ফাঁকে স্পষ্ট হয়ে যায় সে চায় সবাইকে সমানভাবে দেখতে, কিন্তু বাস্তবতা আলাদা। এই ট্রেন তৈরি হয়েছিল ধনীদের টাকায়, তাই তারা কখনোই মেনে নেবে না যে সবাই সমান হোক। এদিকে নিক্কির জন্য বিচার না হওয়ায় থার্ড ক্লাসে এখনও উত্তাল হয়ে রয়েছে। তারা কাজ বন্ধ করে দেয়। শুরু হয় বিদ্রোহের পোস্টার ছড়ানো। এই খবর পেয়ে মেলেনি নিজেই হাজির হয় থার্ড ক্লাসে আর চিৎকার করে ওঠে, স্ট্রাইক করলে তোমাদের সবাইকে টেনে নিয়ে টেইল্যান্ডারদের জায়গায় পাঠিয়ে দেয়া হবে, আর তোমাদের জায়গায় এনে বসাবো যারা থার্ড ক্লাসে ঢোকার জন্য মরছে। এই হুমকি শুনে সবাই আবার চুপ হয়ে যায়। ওদিকে জারার রুমে আন্দ্রের জ্ঞান ফেরে, কিন্তু তার অবস্থা ছিল খুবই খারাপ। সে রক্তবমি করছিল। হঠাৎ জারাকে দেখে সে রেগে যায়। ঠিক তখনই জোশিয়া এসে তাকে শান্ত করে। আর তখনই আন্দ্রে বলে ফেলে এই ট্রেনে উইলফোর্ড বলতে কেউই নেই। মেলেনি জাস্ট তার নাম ভাঙিয়ে চলছে, আর এটি সে বলে দেয় কারণ তার মনে হচ্ছিল সে মারাও যেতে পারে। তাই এই তথ্য সে আগেই জানিয়ে যায়। যাই হোক, জোশিয়া তাকে নিয়ে যায় ডক্টরের কাছে, যে টেইল্যান্ডারদের পক্ষে ছিল। ডক্টর ইঞ্জেকশন দেয়। কিছুক্ষণের মধ্যেই আন্দ্রে কিছুটা সুস্থ হয়। তারপর ডক্টর একটা ফাইল দেখায়, যেখানে আছে টেইল্যান্ডার আর থার্ড ক্লাসের অনেক ডাটা। কিছু নামের নিচে ছোট্ট করে ক্রস দেয়া, মানে এরা ভবিষ্যতে বিদ্রোহ করতে পারে আর এদেরকে সরিয়ে দিতে হবে। আর সেই একই চিহ্ন আন্দ্রে, জোশিয়া, এমনকি সেই ডক্টরের নামের পাশেও রয়েছে, মানে মেলেনি যে কোনো সময় তাদের মেরে ফেলতে পারে। এটি বোঝার পর আন্দ্রে সিদ্ধান্ত নেয় মেলেনি তাকে মারার আগেই সে মেলেনিকেই শেষ করে দেবে। সে জোশিয়ার কাছে গিয়ে সেই চিপ নিয়ে দৌড় দেয়। এদিকে সবকিছু না জেনেও মেলেনি গিয়েছে উইলিয়ামের কাছে। তাকে একটি ম্যাথ সলভ করতে দেয়। উইলিয়াম তার অসাধারণ বুদ্ধি দিয়ে সহজেই সেটি সলভ করে ফেলে। মেলেনি খুশি হয়, কিন্তু ঠিক তখন খবর আসে কম্পার্টমেন্ট 780-এর ব্রেক আর মোটর নষ্ট হয়ে গিয়েছে। আর যদি দ্রুত ঠিক করা না হয়, তাহলে আগামী সেতু পার হওয়ার সময় পুরো ট্রেন লাইনচ্যুত হয়ে যেতে পারে, যার ফলে সবার মৃত্যু হবে। দেরি না করে মেলেনি ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেয়। পিটার, বেন আর জ্যাক কাজে নেমে পড়ে। কিন্তু চলন্ত ট্রেনে কাজ করা ছিল খুবই কঠিন। হঠাৎ মোটরের একটা অংশ ছিটকে এসে লাগে জ্যাকের গায়ে, যার ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। পরিস্থিতি ছিল খুবই কঠিন, তাই এবার মেলেনি নিজেই ঠিক করে সে যাবে ঠিক করতে। কিন্তু পথে আন্দ্রে তাকে ধরে ফেলে। মেলেনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই মোটরের সমস্যার কারণে পুরো ট্রেন দুলে ওঠে। এই মুহূর্তে মেলেনি ছাড়া আর কেউ এটা ঠিক করতে পারবে না, কারণ এই ট্রেন সে নিজেই ডিজাইন করেছিল। তাই সে অনুরোধ করে, এখন আমাকে ছেড়ে দাও। আন্দ্রে থেমে যায় আর তাকে ছেড়ে দেয়।
এদিকে পুরো ট্রেন এখন ভয়ে ছিল। মানুষ ভাবে তারা হয়তোবা মারা যাবে। ট্রেন পৌঁছে যায় ব্রিজের কাছাকাছি। এক পা ভুল হলেই সব শেষ। এই সময় আন্ড্রে ছুটে যায় জোশিয়ার কাছে আর শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তবে এরই মধ্যে মেলেনি সেই পার্টস বদলিয়ে ফেলে আর ওয়্যারগুলো জোড়া লাগিয়ে দেয়, যার ফলে ট্রেন আবারও স্থির হয়ে যায় আর প্রত্যেকে প্রাণে বেঁচে যায়। ট্রেনটা স্থির হওয়ার পর যারা এতক্ষণ মেলেনির বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছিল তারা আপাতত পিছিয়ে হটে যায়, কারণ তার কারণেই সবাই জীবন ফিরে পেয়েছে। এদিকে মেলেনির টিমে একজন ইঞ্জিনিয়ার কমে গিয়েছিল আর পুরো ট্রেনের সকল স্টুডেন্টদের মধ্যে সবথেকে তীক্ষ্ণ মস্তিষ্ক ছিল উইলিয়ামের। তাই মেলেনি নিজেই যায় তার কাছে, ধীরে ধীরে কথা বলে আর তাকে প্রস্তাব দেয়, ইঞ্জিন রুমে চলো, কাজ শিখতে হবে, কারণ ভবিষ্যৎ তার হাতেই তুলে দিতে চায় সে। ওদিকে আন্ড্রে আর জোশিয়া গত রাত অড্রির রুমেই ছিল। সকাল হতেই দুজন আবার ইন্টিমেট হয়, কিন্তু হঠাৎ একটা ঘোষণা আসে, উইলিয়াম যাচ্ছে ইঞ্জিন রুমে। এই খবর শুনে তারা হতভম্ব হয়ে যায়, কারণ উইলিয়ামকে নিজের কাছে রাখলে মেলেনি যে কোনো সময় তাদেরকে ব্ল্যাকমেইল করতে পারবে। তার উপর মেলেনি এখন আন্ড্রেকে খুঁজে বেড়াচ্ছে। সব মিলিয়ে আন্ড্রে বুঝে যায় সময় খুবই কম, বিদ্রোহ এক্ষুনি শুরু করতে হবে। তাই সে ছুটে যায় থার্ড ক্লাসে, এক এক করে মানুষদের পাশে দাঁড়ায় আর তাদের সমর্থন চায়। অনেকেই রাজি হয়, এমনকি উইলিয়ামের স্কুল টিচারও। এরপর আন্ড্রে সাজায় এক নিখুঁত পরিকল্পনা। যখন বেন উইলিয়ামকে ইঞ্জিনে নিয়ে যেতে আসে, ঠিক তখনই তার টিচার ইচ্ছা করে তাকে খাইয়ে দেয় একটা পচা কমলা। কিছুক্ষণের মধ্যেই উইলিয়ামের শরীর খারাপ হয় আর তাকে হসপিটালে নেওয়া হয়। সেখানে জোশিয়া নার্স সেজে ঢোকে তার কাছে, চুপচাপ সব বলে দেয় আন্ড্রের পুরো প্ল্যান। উইলিয়ামও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এদিকে এলজের বাবা মা এখনও রাগে ফুঁসছে, তাদের অপমান তারা এখনও ভোলেনি। তারা চায় মেলানিকে সরিয়ে দিতে আর তার জায়গায় বসাবে রুথকে, কারণ রুথকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ। তাই তারা রুথকে ডাকে, লোভ দেখায়। কিন্তু রুথ ছিল উইলফোর্ডের অন্ধভক্ত। সে মনে করে উইলফোর্ড যেহেতু মেলানিকে বেছে নিয়েছে, অতএব সেটিই ঠিক। তাই সে এখন এই সকল কথা জানানোর জন্য উল্টো মেলানির কাছেই যেতে থাকে। অন্যদিকে আবার মেলানি জেনে গিয়েছে আন্ড্রেকে জোশিয়াই ছাড়িয়েছে, তাই সে ধরে ফেলে জোশিয়াকে, নিয়ে যায় ইন্টারগেশন রুমে। তার উপর শুরু করে টর্চার, কিন্তু সে একটা কথাও বলে না। রাগে খেপে গিয়ে মেলেনি একটি মেশিনে তার হাত জমিয়ে ফেলে আর হাতুড়ি দিয়ে তার একটি আঙুল ভেঙে দেয়। তবে তারপরেও জোশিয়া একদম চুপ করে থাকে। এই দৃশ্য দেখে মেলেনি নিজেই ভেঙে পড়ে, বাথরুমে ছুটে যায় আর বমি করতে থাকে। এই ফাঁকে বেস আসে জোশিয়ার কাছে, চায় তাকে বের করে নিয়ে যেতে, কিন্তু জোশিয়া বলে, না, এতে তুমিও ধরা পড়ে যাবে আর তোমাকেও মেরে ফেলা হবে। আন্ড্রেকে বলো উইলিয়ামকে প্রস্তুত করতে। এটি জেনে বেস সেখান থেকে চলে যায়। ঠিক তখনই রুথ আসে এলজের বাবা মার ষড়যন্ত্র তাকে জানিয়ে দিতে। কিন্তু এখন মেলেনির মাথা গরম হয়েছিল, তাই সে কিচ্ছু না শুনে রুথের উপরে চিৎকার চেঁচামেচি করে আর অপমানিত হয়ে রুথ সেখান থেকে কিচ্ছু না বলে চলে যায়। এরপর মেলেনি ফিরে আসে জোশিয়ার কাছে, আর তখনই হঠাৎ জোশিয়া নিজের হাত ভেঙে তার উপরে আক্রমণ করে। একটা পাইপ দিয়ে তার গলা চেপে ধরে, কিন্তু সেই পাইপ ট্রেনের বাইরের সঙ্গে যুক্ত ছিল। চাপ বাড়তেই পাইপ ভেঙে যায়, যার ফলে সেই কম্পার্টমেন্টে এখন ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করে। তবে মেলেনি কোনো ক্রমে সেই রুম থেকে বের হয়ে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়, আর ভেতরে জোশিয়া ঠান্ডা বাতাসে জমে মারা যায়। এই খবর যখন আন্ড্রের কাছে পৌঁছায় আর সে জানতে পারে উইলিয়ামও বিদ্রোহের জন্য প্রস্তুত, তখন সে যায় এলজের কাছে, একান্ত বসে একটা সত্য কথা বলে। সে জানিয়ে দেয় এই ট্রেনে উইলফোর্ড বলতে আসলে কেউ নেই, সবই মেলেনির চক্রান্ত। আর এও বলে আজ রাতে দরকারে সে প্রমাণ দেখাবে। আর ঠিক তাই হয়। এলজে যায় ইঞ্জিন রুমে, কিন্তু সেখানে কেউ ছিল না, কোনো উইলফোর্ড নেই, শুধু একটা ছবি, মেলেনি আর তার মেয়ের। এটাই প্রমাণ। এলজে সেই ছবি নিয়ে সব জানায় তার বাবা মাকে, তারপর এটি ছড়িয়ে দেয় ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে। আর রুথ, যে উইলফোর্ডকে প্রচুর মানত, সে এখন প্রচণ্ড রেগে যায়, কারণ সে এতদিন উইলফোর্ডের অর্ডার ভেবে মেলেনির কথা মেনেছে। সে বুঝতে পারে সবই মিথ্যা, তাই সে সবাইকে সত্য জানায়, মেলেনির বিরুদ্ধে দাঁড় করায়। অবশেষে ফার্স্ট আর সেকেন্ড ক্লাস মেলেনিকে ডাকে, তারা এখন জবাব চায়। এটাই ছিল আন্ড্রের প্ল্যান। যে কোনো কারণেই হোক না কেন, ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মানুষদেরকে একটি কম্পার্টমেন্টে নিয়ে আসা আর তারপর পেছন থেকে পুরো ট্রেন দখল করে নেয়া। ওদিকে মেলেনি চেষ্টা করে আবার উইলফোর্ডের নাটক চালাতে, কিন্তু কোনো অভিনয় এবার কাজ করে না। সবাই বলে উইলফোর্ডকে সামনে ডেকে আনো। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অফিসাররা মেলেনিকে ধরে ফেলে। তখন সে তাদের নিয়ে যায় এক রুমে, একটা সুইচ চাপ দেয়, সিগন্যাল পৌঁছে যায় ইঞ্জিন রুমে। বেন আর তার টিম বুঝে যায় কিছু একটা ঝামেলা হয়েছে। এদিকে হ্যাং ঢুকতে চলেছে ইঞ্জিন রুমে। এক ইঞ্জিনিয়ার ভয়ে বেরিয়ে আসে, আর সেই সুযোগে ভেতর থেকে দরজা লক করে দেয় বেনরা।
বাইরে রুথ নিশ্চিত হয় এতদিন মেলেনি উইলফোর্ড সেজে সবকিছু চালাচ্ছিল, যার ফলে ফার্স্ট ক্লাসে এখন কয়েকটি গ্রুপ তৈরি হয়ে যায়। কেউ ছিল এলজের পরিবারের পক্ষে আর কেউ ছিল বিপক্ষে। এর ফলে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। সিকিউরিটি অফিসাররা ছুটে আসে পরিস্থিতি সামলাতে, আর ঠিক এই মুহূর্তটাই আন্ড্রের জন্য ছিল সেরা সুযোগ। সে তার লোকদেরকে অর্ডার দেয়, এখন আর কোনো চুপ করে থাকা না, সামনে যে আসবে তাকেই মেরে ফেলো। আর তারা এখন একে একে কম্পার্টমেন্ট দখল করতে করতে আগাতে থাকে। আর থার্ড ক্লাসের কিছু মানুষ ট্রেনের কমিউনিকেশন সিস্টেম নষ্ট করে দেয়, যাতে এই তথ্যগুলো ফার্স্ট ক্লাসের মানুষের কাছে পৌঁছাতে না পারে যে পেছন থেকে বিদ্রোহী দল আসছে। আর তারা আগাতে আগাতে সকল অফিসারকে মারতে শুরু করে, যার ফলে এখানে শুরু হয়ে যায় এক যুদ্ধ। কিন্তু এই বিশৃঙ্খলার খবর জনের কাছে ঠিকই চলে যায়, আর জন এই খবর সরাসরি পৌঁছে দেয় হ্যাংয়ের কাছে। হ্যাং দেরি না করে ফার্স্ট ক্লাস ছেড়ে তার পুরো বাহিনী নিয়ে ছুটে যায় পেছনের দিকে বিদ্রোহীদেরকে থামাতে। এদিকে আন্ড্রে জানে এখন তার পুরাতন ভয়ঙ্কর সৈন্যদের দরকার, তাই সে অড্রিককে পাঠায় কাইরো স্লিপে ওই 3 জনকে জাগাতে যাদের সে প্রথমে ধরিয়ে দিয়েছিল, কারণ তারাই তার সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। আর এটি যেহেতু সিরিজ, এক ভিডিওতে এটি কমপ্লিট করা সম্ভব না, সামান্য অংশ বাকি আছে যা আমার নতুন চ্যানেলে আপলোড করা হবে। আর এই সিরিজের ফার্স্ট সিজনের থেকে সেকেন্ড সিজন অনেক বেশি সুন্দর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।